দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ততা, তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত। ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড। কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। রিভিউ করা হবে শিক্ষা কারিকুলাম। মহাসড়কের উপরই বাজার বসে গিয়েছে। ইঞ্জিন চালিত যে সমস্ত এলাকার যানজট তৈরি করা হচ্ছে সেইগুলির মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসা। আমরা কারিকুলাম রিভিউ করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। সম্পর্কের অগ্রগতি বজায় রাখার আশা। মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আগ্রহী জামাত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপের। ট্রাইব্যুনালের বিচার কাজে সরকারের ইতিবাচক সাড়া, জানালো প্রসিকিউশন। পলাতক আসামিদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করার আহ্বান আখতার হোসেনের। সরবরাহে ঘাটতি না থাকলেও চড়া বাজার, কর ছাড় সহ ব্যবসায়ীরা নানা সুবিধা পেলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রংতুলির আচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ফ্যামিলি কার্ড, আর এতে অগ্রাধিকার পাবেন পিছিয়ে পড়া নারীরা। আর পর্যায়ক্রমে দেয়া হবে 5 কোটি পরিবারকে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। এদিকে সরকারি ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার প্রথম দিন সরকার প্রধানের দ্বিতীয় দিনের কর্মদিবস। বৃহস্পতিবার সকাল 9টার কিছু পরে সচিবালয়ের নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও পরে তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন তারেক রহমান। 1.5 ঘন্টার বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা জানান ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। মন্ত্রীরা বলেন ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেবে সরকার। দরিদ্রদের সহায়তার মধ্য দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সব নারীকে এই কার্ডের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রীরা। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটিভি মাধ্যম সেটা ব্যবহার করব। দুপুর 2টার দিকে বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিভিন্ন বিষয় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মন্ত্রীরা। খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামত কাজ শেষ না হয় আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ছুটির দিনও সচিবালয়ে অফিস করবেন তিনি।
ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাস্তা দখলমুক্ত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঈদের ছুটি বাড়ানো সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সড়কে চাঁদাবাজি বন্ধ নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেশের রেল সেবাকে উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নেরও কথা জানিয়েছেন মন্ত্রী। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সহ নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচির পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী শেখ রবিউল আলম। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। প্রশ্নের জবাবে জানান, সরকারের 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ। বলেন, রাজধানীতে অটোরিকশা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রেল সেবাকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান। দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা। আসন্ন ঈদে মানুষের স্বস্তিতে ঘরে ফিরতে ঈদের ছুটি বাড়ানো, তৈরি পোশাক শিল্প কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে কোনোভাবেই চাঁদাবাজি করার সুযোগ মিলবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বাস মালিক সমিতি আছে, শ্রমিক সমিতিগুলিও আছে, তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়। রাষ্ট্র ব্যবস্থাপনায় দলীয় কোনো প্রভাব প্রাধান্য পাবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করবে সরকার। এছাড়াও ইংলিশ মিডিয়ামকেও সরকারি নিয়ম নীতির আওতায় আনা হবে বলেও জানান তিনি। নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে কর্মচঞ্চল সচিবালয়। এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরিমার্জন করা প্রয়োজন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না। শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করার কথা জানান তিনি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। অতীতে মপ করে অটো পাস নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেন শিক্ষামন্ত্রী। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচি চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আমরা যদি এই ধরনের বদলি কোনো অসামঞ্জস্য থেকে থাকে ওগুলিকে আমরা দেখব। দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারে। এ সময় মাধ্যমিক স্তরে খেলাধুলা বাধ্যতামূলক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার। আমরা চাই মাধ্যমিক স্তর থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মন্ত্রণালয়ের কার্যক্রম অ্যাপের আওতায় আনার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সার্টিফিকেট নয়, সক্ষমতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকারের সব পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আমরা যদি একটু রিপোর্টগুলো দেখি এবং মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী, তারা কিন্তু কর্মপরিকল্পনার কথা বলছেন, তাদের ভবিষ্যতে যা করবেন সেগুলো আমরা যেটুকু জেনেছি এখন পর্যন্ত সেটি 180 দিনের একটি কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি তাদের কার্যক্রম শুরু করেছে সরকার গঠনের পরপরই। এবং প্রথম দিন সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার যে বৈঠক কিংবা পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বারবারই একটি কথাই বলে যাচ্ছেন, জনমনের স্বস্তি এবং জনগণের নিরাপত্তা দেওয়ার সাথে সাথে যে অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে সেগুলো তারা এগিয়ে নিতে চায়। আমরা যদি দেখি যে সরকার আসলে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে, সেই অগ্রাধিকারের একদম প্রথমে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
এরপরে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এবং এই তিনটে আমরা যদি দেখি যে এই তিনটে যদি স্বাভাবিকভাবে যদি নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণ থাকে, তাহলে বাকি সব কিছুই আসলে যা যা করতে চাওয়া হচ্ছে বা যে প্ল্যানগুলো করা হচ্ছে সেই প্ল্যানগুলো কিন্তু কার্যকর করা সম্ভব। এবং এখানে সবচেয়ে বেশি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রীও বলেছেন আসলে এইটি হচ্ছে রমজান কেন্দ্রিক তার প্রথম কাজ এবং অগ্নি পরীক্ষার সাথেই তিনি তুলনা করেছেন। এবং এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের যে উঠে পড়ে লাগা, এর পেছনে আসলে সরকারের যে আর যে রাষ্ট্রযন্ত্র আছে সেগুলো কিভাবে কাজ করছে সেটি আমরা একটু দেখে নিব। আমদানির যে চিত্র রয়েছে, আমদানির যে পরিসংখ্যান রয়েছে সেটি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে। আমরা যদি দেখি যে পণ্যগুলো দরকার হয় বিশেষ করে রমজান কেন্দ্রিক রাব্বি, সেগুলো 192% বেড়েছে আমদানি খেজুরের, 36% ভোজ্য তেল সয়াবিনের আমদানি বেড়েছে গত বছরের সেপ্টেম্বর ডিসেম্বর প্রান্তিকের তুলনায়। 24 সালে সেপ্টেম্বর ডিসেম্বর প্রান্তিকের তুলনায় গত বছরের সেপ্টেম্বর ডিসেম্বর প্রান্তিকে ডাল এবং চিনি যেটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমদানি কমেছে। কিন্তু রাব্বি, আমরা এটি বাংলাদেশ ব্যাংক থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেই পরিসংখ্যানের সাথে কিন্তু এটাও নিশ্চিত করা হয়েছে যে এগুলোর আসলে পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিংবা দেশেই পর্যাপ্ত মজুত রয়েছে, তার জন্য আমদানি কম করা হয়েছে। আমদানি করতে পারেনি, বাজার চাহিদা বেশি রয়েছে, ঠিক সেরকম চিত্র না। তো এখানে আসলে সুযোগ সন্ধানীরা এই পরিসংখ্যান দেখিয়ে কখনো কখনো সুবিধা নিতে পারে যে আমদানি কম হয়েছে, চাহিদা ঠিকই রয়েছে, তার জন্য দাম বেশি, এইরকম কিছু মেকানিজম সুযোগ সন্ধানীরা নিতে পারে। তো এই যে এই পরিসংখ্যানটার আসলে আরও বেশি প্রচার করা দরকার, আরও বেশি মানুষের কাছে এই তথ্যটা দেওয়া দরকার যে ঘাটতির জন্য নয়, পর্যাপ্ত সরবরাহ রয়েছে সেজন্যই আসলে আমদানিটা কমেছে। এবং এই বাজার পরিস্থিতি নিয়ে যে সরকারের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কিত আমাদের সহকর্মী সেলিয়া সুলতান একটি রিপোর্ট করেছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। সরবরাহে কোনো ঘাটতি নেই, কিন্তু অদৃশ্য কারণে বাজারে বেড়েই চলেছে পণ্যের দাম। খেজুর আমদানিতে বড় ধরনের কর ছাড় সহ ব্যবসায়ীদের নানা সুবিধা দেওয়া হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। বাংলাদেশ ব্যাংক বলছে ডাল, চিনি, ছোলা তেলেও পর্যাপ্ত আমদানি হয়েছে। এরপরও কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের। মুসলিম বিশ্বের জন্য রমজান আনন্দ আর একই সাথে পবিত্রতা, আত্মশুদ্ধি, সংযমের বার্তা দিলেও খেজুরের বাজারে তাজানো হাওয়া। ক্রেতার কাছে এটি এখন ন্যায় পরায়ণতা, অভাব বা সহানুভূতিহীন বাজার। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে গত বছর যেখানে 3,184 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, সেখানে এবার 9,301 মেট্রিক টন খেজুর আমদানি করেছেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতাদের বাজারের অভিজ্ঞতা অসহনীয়। ছিল বাংলা খেজুর আর কি, যারা সবাই মানুষ খাইতো, ওই খেজুরটা এবছর হচ্ছে 200 টাকা, যেটা আমাদের 185 টাকা 90 টাকা কিনে আনতে হয়। তো ওটা ছিল গেছে বছর ছিল হচ্ছে 150 টাকা। যদি না কমে তাহলে কষ্ট তো আগের মতোই থেকে যাবে এবং কষ্টের কোনো সীমা থাকবে না। আমদানি হিসেবে 700 টাকা কিলো, 500 টাকা হলে ভালো। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে রমজানে প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি স্থাপনে তথ্যে দেখা যায় দেশে পর্যাপ্ত মজুদ থাকায় ডাল, চিনি, পেঁয়াজ, রসুনে 11 থেকে 93% পর্যন্ত আমদানি হ্রাস পেয়েছে। অন্যদিকে চাহিদার তুলনায় 1 থেকে 36% আমদানি বেশি হয়েছে আদা, ছোলা ও ভোজ্য তেল। এরই মধ্যে বাজারে আমদানি খেজুর ঢুকেছে 192% বেশি। জানুয়ারি পর্যন্ত আরও 49,600 মেট্রিক টনের বেশি খেজুর আমদানির এলসি আছে পাইপলাইনে। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। সরকারি দফতরের তথ্য বলছে ট্রেড অ্যাসোসিয়েশনের অনুরোধে এবার খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে এনবিআর। অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে আনা হয় 3%। আগাম করের 5% পুরোপুরি বাতিল হয়। ফলে বড় ধরনের মওকুফের পরও কৃত্রিম সংকট তৈরি করে বাজার অসহনীয় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি সদিচ্ছার ব্যাপারটা সিন্ডিকেট যারা করে তারা জেনে গেছে এবং তারা সেই একত্রে থাকলেও সিন্ডিকেটের আচরণটা করবে না, এটা আমরা আশা করি। যদি করে তাহলে সরকার ব্যবস্থা নেবে, যথাযথ ব্যবস্থা নেবে এবং সেটা শক্ত ব্যবস্থা হবে। বাজার মনিটরিং এবার আরও জোরদার হচ্ছে জানিয়ে বাণিজ্য সচিব জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তৈরি টিম তৎপর থাকবে বাজারে। ক্রেতারা অভিযোগ জানাতে পারবেন প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিকার সহ দপ্তরগুলোতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
রাব্বি, আমরা দেখছিলাম যে পর্যাপ্ত আমদানির পরে বাজারে সরবরাহ থাকার পরেও আসলে বেশি দামেই কিনতে হচ্ছে ভোক্তাকে। সেক্ষেত্রে সবুজ সরবরাহ ব্যবস্থায় কি কোনো ঘাটতি আছে? আমরা যেটা বলি আসলে মানে অন্তহীন অজুহাতে আসলে আমাদের বাজার চলে, সেই বাজারে সরবরাহ ব্যবস্থাপনার ত্রুটি থাকার কারণে আসলে বাজারে যে পণ্য মূল্য সঠিকভাবে কি নির্ধারণ হচ্ছে কিনা, বেচা কেনা হচ্ছে কিনা, সেটা হাত বদল হওয়া পণ্যের সঠিক তথ্য থাকে না। রাব্বি, এটির সবচেয়ে বড় একটি কারণ। কিন্তু এখানে আমরা একটি বিসিকের মডেল যদি ব্যবহার করা যায় বাজারে, যেভাবে চিনির বাজার লবণের বাজার নিয়ন্ত্রণ করে থাকে বিসিক, যে চাষি পর্যায়ে কতটুকু লবণ আছে, কার কাছে কতটুকু লবণ আছে, সেই লবণ কে কিনলো, সেই লবণ কবে গুদাম থেকে বের হলো, আবার কবে কোন গুদামে গেল, এবং সেটা বাজারে আসার পর্যন্ত প্রত্যেকজনের হাত বদল প্রত্যেকজনের তথ্য, কি পরিমাণ লবণ নিয়ে তিনি চলাফেরা করছেন এবং তার মোবাইল নাম্বার সহকারে থাকে। চাইলেই আসলে জানা যায় সেই লবণটা কোথায় আছে, কতটুকু আছে। ঠিক একইভাবে বাজারে পণ্যর যে হাত বদল হচ্ছে, সেই হাত বদল হওয়ার এটা দেখতে হবে, সঠিক তথ্যটা রাখতে হবে। সেলস অর্ডারের বাণিজ্য হয়, আমরা দেখেছি যে পণ্য আসে না বাজারে, কিন্তু পণ্যের যে এসও আছে সেই এসওর দাম বেশি হয়ে যায়। রিসেন্ট যেটা গুদামে এবং বাজারে যেহেতু বাজার অভিযান করা হয়, তদারকি চালানো হয়, সেজন্য জাহাজে মজুত করার প্রবণতাটা বেড়েছে এবং এই সব কারণেই যে বাজারের যে কি পরিমাণ মূল্য পণ্যের চাহিদা রয়েছে, কি পরিমাণ সরবরাহ আছে তা জানা না থাকার কারণে। সেক্ষেত্রে যদি একটু ছোট এবং মধ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলি, আমরা যদি খুব ছোট করে খুব স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে বাজার ভিত্তিক পণ্যের গড় চাহিদা নিরূপণ করতে হবে। অর্থাৎ আমরা বাজারে গেলে প্রায়শই শুনি আসলে বাজারের সরবরাহ ঘাটতি, সরবরাহ সংকট, কতটুকু হলে আসলে সরবরাহ সংকট হয় এবং কতটুকু বাজারে পৌঁছালে আসলে স্বাভাবিক থাকে, তাহলেই তো আমরা আসলে সরবরাহ সংকটের অজুহাত কিংবা যুক্তি যেভাবেই হোক সেটা মানতে পারবো। কিন্তু আমাদের সেই বাজার ভিত্তিক গড় চাহিদাটা আসলে জানা নেই, যার জন্য ব্যবসায়ীরা সেটা নিতে পারে। বাজারে কি পরিমাণ পণ্য এলো স্বাভাবিক হয়, চাহিদা যোগান তত্ত্বে পণ্য মূল্য পর্যালোচনা করা হয় না, যে চাহিদা বাড়লো কি কমলো সেটি আমাদের জানা নেই। স্বল্প মেয়াদে কিছু করার আসলে সুযোগ রয়েছে সরকারের, সেটি যদি করে তাহলে বাজার তদারকিতে যে কাজ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ যে অন্যান্য যে সরকারি সংস্থা আছে, সেখানে জনবলের ঘাটতি রয়েছে। আমরা যদি দেখি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জেলা পর্যায়ে থাকেন, একটা জেলাতে আসলে বহু বাজার রয়েছে, সেই বাজার আসলে তার একার পক্ষে দেখা সম্ভব না, কিংবা উপজেলা পর্যায়ে থাকলেও অনেক বাজার একা দেখা সম্ভব নয়। এবং সবচেয়ে কার্যকরী যেটা রয়েছে সেটি ভোক্তা সচেতনতা বৃদ্ধি করা এবং বাজার কমিটির জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাজারে আসলে কিভাবে পণ্যের দাম বাড়লো কমলো সেটি আসলে বাজার কমিটিকে সেই দায়িত্ব নিতে হবে, এবং ভোক্তা যিনি আসলে কিনছেন, যিনি আসলে ভোগ করছেন, তিনি যদি সচেতন হন, তাহলে বাজার কারসাজির অনেক, যেটা আমরা সিন্ডিকেট বলি, সেই জিনিসগুলো খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রাব্বি, সবুজ, ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সরকারি পরিকল্পনা এবং বাজারে সরবরাহ ঘাটতি এবং সেই ঘাটতি পূরণে বা সরবরাহের যে ব্যবস্থা, সেই সিস্টেমকে আধুনিকায়নে আর কি করা যেতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেছেন। ভারত চীনের পর এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এই অভিনন্দন বার্তায় আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে, উভয়ের স্বার্থ রক্ষা হলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করা যেতে পারে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বসেরা ও উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশে কৃষক শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প চিঠিতে লেখেন, তিনি তারেক রহমানকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের চেয়ে আরও উন্নত করতে চান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্ব বজায় রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেছেন, এখন থেকে বাংলাদেশকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। বৈদেশিক সব চ্যালেঞ্জ এবং ইস্যু জনগণের স্বার্থ মাথায় রেখেই সমাধান করা হবে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়দ ইসলাম। মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। একই দিন দুপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব দেশের সঙ্গেই মেরুদণ্ড সোজা রেখে চ্যালেঞ্জ এবং বিবদমান ইস্যুর সমাধান করবে নতুন সরকার। জানান, নতুন গণতান্ত্রিক সরকারকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। ভিসা বন্ধের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে শামা ওবায়দ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়া এগিয়ে নেবে তার মন্ত্রণালয়। সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেটা যে চলমান আছে প্রক্রিয়া তো চালিয়ে নিয়ে যেতে হবে। প্রথমবারের মতো মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে জানালেন, মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দেশের জনগণের স্বার্থ সবার আগে বিবেচনায় আনা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। মাদারীপুরের 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের, আহত অন্তত 20। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, আরেক ট্রাকের হেলপার নিহত। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে দেশ গঠনে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জামাত, তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। নিজের জন্য সংরক্ষিত আসনে বসালেন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের। পাশে বসেই প্রথম রমজানের ইফতার সারলেন জামায়াত আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। ইফতার পূর্ব বক্তব্যে জামায়াত প্রধান জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী তার দল, তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে নীরব থাকবে না তারা। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ফলাফলে কারচুপি হলেও দেশে স্থিতিশীলতার স্বার্থে ফল মেনে নিয়েছেন তারা। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশনের আহ্বান জানান তিনি। আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক। বিএনপি সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদে তরুণদের উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন বিরোধী নেতারা। বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজে বিএনপি সরকারের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পলাতক আসামিদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন 11 দলীয় ঐক্যের এমপি আক্তার হোসেন। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। 24-এর গণ অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে মূল আসামিদের ফাঁসির দণ্ড দেয়া হলেও পলাতক আছেন সবাই। তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন। প্রসিকিউটরদের সঙ্গে সাক্ষাৎ শেষে আক্তার হোসেন বলেন, পলাতক আসামিদের গ্রেফতার করতে না পারা ছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব
নির্বাচিত সরকারকেই নিতে হবে। সরকার পরিবর্তনে ট্রাইব্যুনালের বিচার কাজে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, বিচার কাজ স্বাভাবিক গতিতে চলার নির্দেশনা এসেছে বিএনপি সরকারের পক্ষ থেকে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আর গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, জাভেদ পাটোয়ারি সহ পলাতক আসামিদের 2 মার্চ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। রাজধানীর ভাসানটেক এলাকায় পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান। বিকেলে ভাসানটেকে নিম্নয়ের পরিবারের শিশুদের হাতে ইফতার তুলে দেন তিনি। এ সময় তার পাশে ছিলেন তার মা ডাক্তার জুবাইদা রহমান। রমজানের সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া করা হয়। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও ইফতারে যোগ দিয়ে দোয়া চেয়েছেন তিনি। এ সময় দেশ ও জাতির কল্যাণে প্রাপ্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরও তিনি আমাদের সাথে ছিলেন, এই রোজায় তিনি আমাদের মাঝে নাই। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমি সব সময় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকব, তাদের জন্য রাজনীতি করে যাব, তাদের জন্য কাজ করে যাব। আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে। রাতের সময়ে আরও থাকছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ফুটবল তারকা মেসুত ওজিল। রোহিঙ্গাদের সঙ্গে অংশ নেন চ্যারিটি ম্যাচ এবং ইফতারে। রক্তে রাঙানো 21 আবারও দুয়ারে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রং তুলের আচরে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শহীদ মিনার এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নতুন রঙের প্রলেপ, সবই শেষ মুহূর্তের ব্যস্ততা। চারুকলার নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ। তুলির আঁচড়ে ফুটে উঠছে আলপনা, যার প্রতিটি রেখায় যেন ভেসে উঠছে 52 ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনের স্মৃতি। শিক্ষকরা আমরা সবাই মিলে ক্যানভাস, বড় বড় ক্যানভাস সাজিয়েছি। যে যেখানেই থাকি না কেন, এই 21শে ফেব্রুয়ারি হলে আমাদের এখানে সকলের পদচারণা হয়। নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নিরাপত্তা জোরদারে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আমাদের প্রস্তুতির কোনো রকম ঘাটতি নেই। গেট হবে, তোরণ হবে, সেই জায়গাগুলো কাজ চলছে, বাণীগুলো লেখার কাজ চলছে, তারপরে পেন্টিংয়ের কাজ চলছে, যেগুলো নাকি আমরা পরবর্তীতে আগামীকালকে ইনস্টল করব। শহীদ মিনার শুধু স্থাপত্য নয়, এটি আত্মত্যাগের অমর প্রতীক, অধিকার আদায়ের দীপ্ত ইতিহাস। এখানে মাথা নত করে দাঁড়ায় প্রজন্মের পর প্রজন্ম। আগামী 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে এই বেদি। পুনরুজ্জীবিত হবে বাঙালির হাজার বছরের সংস্কৃতির চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। বিশ্ব ফুটবলের একসময়ের তারকা আর তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির পরিদর্শন করেছেন। একই সঙ্গে চ্যারিটি ফুটবল ম্যাচ খেলেন, রোহিঙ্গাদের সঙ্গে অংশ নেন ইফতারেও। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এরদোয়ান পুত্র বিলাল এরদোয়ান ও ফুটবলার রোজেল। বিশ্ব ফুটবলের এক সময়ের তারকা মেসুত ওজিল আর তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানবিক সংহতির বার্তা নিয়ে আশ্রয় শিবিরে পৌঁছান তারা।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগে সকালে বিলাল এরদোয়ানের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। শরণার্থী শিবির পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতার আহ্বান জানান বিলাল এরদোয়ান। is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right, very basic right. And international law mandates refugees to be able to go back to their homelands. শরণার্থী শিবিরের শুরু পথ ধরে শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন অতিথিরা, খোঁজ নেন তাদের জীবনযাত্রা ও শিক্ষার অবস্থা সম্পর্কে। শিশুদের সঙ্গে ওজিল ছবি তুলেন, কথা বলেন ফুটবল নিয়ে। আমি কি বলবো, আমি তো অনেক খুশি পাইছি, ওদেরকে দেখতে চাই সরাসরি। ওজিলের সাথে দেখা হবে না, নারা স্বপ্ন তো মুশকিল। এদিকে বিকেলে মাঠে গড়ায় চ্যারিটি ফুটবল ম্যাচ। বিশ্ব তারকার সঙ্গে একই মাঠে বল ছোঁয়ার সুযোগ রোহিঙ্গা কিশোরদের জন্য যেন স্বপ্ন পূরণ। ওজিলের পাশ, করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শরণার্থী শিবিরের মাঠ। I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. As I said before, I wish both clubs all the best. দিনের শেষটা কাটে ইফতারের আয়োজনে। একই সারিতে বসে ধর্ম, ভাষা আর সীমান্তের ভেদাভেদ ভুলে মানবতার এক অনন্য বার্তা ছড়িয়ে দেন অতিথিরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত। ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড, পর্যায়ক্রমে পাবে 5 কোটি পরিবার। রাস্তা দখলমুক্ত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। রিভিউ করা হবে শিক্ষা কারিকুলাম। ইংলিশ মিডিয়ামকেও আনা হবে সরকারি নিয়মের আওতায়। এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। সম্পর্কের অগ্রগতি বজায় থাকার আশা, মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।